হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সামনে কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু আবার আলোচনা নিয়ে এসেছি। এটা হচ্ছে টার্গেট 2, টার্গেট 1 এর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের নিয়ে আলোচনা করেছি, সেটাও তোমরা দেখতে পারো। আজকে বেশি কোশ্চেন নিয়ে আমি একটু আলোচনা করব না। বেশি কোশ্চেন নিয়ে আলোচনা করলে ভিডিওটা বড় হয়ে যাবে, তার থেকে ভালো কেটে কেটে কোশ্চেনগুলো আলোচনা করবো, তোমাদের ভালো লাগবে। আগামী দিন আমি তোমাদের লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের কতগুলো কোশ্চেন করাবো, যেটা নার্সিং ব্যাচের জন্য খুব ইম্পর্টেন্ট হবে এবং অন্যান্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তার বেশি কথা না বলে আমি আমার ভিডিও শুরু করছি। প্রথম কোশ্চেন আছে, গুজরাটের দ্বারকায় ভারতের দীর্ঘতম ক্যাবল স্টাডেজ ব্রিজ কে উদ্বোধন করেছিল? তাহলে কি বলেছে, গুজরাটের দ্বারকায় ভারতের দীর্ঘতম ক্যাবল স্টাড ব্রিজ কে উদ্বোধন করেন? তো প্রথমে কথা বলে রাখি যে গুজরাটের জায়গাটার নাম আছে গুজরাটের দ্বারকায়। ঠিক আছে, জায়গাটার নাম কি আছে? গুজরাটের দ্বারকায়। তো আমাদের পশ্চিমবাংলায় একটা দ্বারকা বলে একটা নদী আছে, তাই তো? তো এটা কিন্তু দ্বারকা নদী ভেবে নিও না, এটা গুজরাটের একটা জায়গার নাম হচ্ছে দ্বারকা। তো সেখানে ভারতের দীর্ঘতম একটা ব্রিজ তৈরি হয়েছে, ব্রিজটার নাম হচ্ছে কাবল স্টেট ব্রিজ। দেখো, ছবির মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যাতে তোমাদের এই জিনিসটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারো। এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন এবং তিনি যে ব্রিজটা উদ্বোধন করেছিলেন, ব্রিজটা কত দীর্ঘতম এবং সেটা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। এই ব্রিজটাকে তিনি উদ্বোধন করেছিলেন এবং উদ্বোধন করেছিলেন কে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিজটার নাম কি? ক্যাবল স্টেট ব্রিজ। অবশ্যই কিন্তু ব্রিজটা মনে রাখবে, ঠিক আছে? এটা অবস্থিত কোথায়? গুজরাটের দ্বারকায়। কে উদ্বোধন করেছিলেন? নরেন্দ্র মোদী। ব্রিজটা তোমরা চোখে দেখতে পাচ্ছ। এবার আমরা দেখবো কি, যে এই কোশ্চেন থেকে কি কি রিলেটেড কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। যে কোশ্চেনগুলো রিলেটেড এই কোশ্চেনের সঙ্গে এবং পরীক্ষা আসার মতো, সেগুলো একটু আমরা একটু ডিসকাস নিচে তোমাদের করে দিয়েছি। যদি তোমরা পিডিএফ আকারে এটা পেতে চাও তো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? তো দেখা যাক এখান থেকে আমরা আর কি কি ডাউনলোড, মানে কি কি কোশ্চেন হতে পারে। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের দ্বারকায় ভারতের দীর্ঘতম তারের সেতু উদ্বোধন করেছিলেন। তাহলে গুজরাটের দ্বারকায় ভারতের দীর্ঘতম সেতু উদ্বোধন করেছিলেন কত খ্রিস্টাব্দে? 25শে ফেব্রুয়ারি 2024। তাহলে দেখতে পাচ্ছ এটা একটা রিসেন্ট একটা ঘটনা, যেটা হয়েছিল 2024 সালে 25শে ফেব্রুয়ারি। তাহলে করেছিল কি? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। এটা হয়েছিল গুজরাটের দ্বারকায়। এটা বলছে দুটি দ্বীপকে সংযুক্ত করেছিল। কি কি দ্বীপ? একটা হচ্ছে, দেখো, একটা হচ্ছে ওখা আর একটা হচ্ছে তোমার বেত দ্বারকা। একটা হচ্ছে ওখা আর একটা হচ্ছে বেত দ্বারকা দ্বীপকে সংযুক্ত করেছিল এবং এর নাম দিয়েছে কি? সুদর্শন সেতু। তাহলে এই ব্রিজটার নাম আমাদের কি দিয়েছে? সুদর্শন সেতু। নামটা কিন্তু অবশ্যই মনে রাখবে, সুদর্শন সেতু, যেটাতে তোমার 997 কোটি টাকা ব্যয় হয়েছিল। এই সুদর্শন সেতুর আগের একটা নাম ছিল সিগনেচার ব্রিজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখবে যে সুদর্শন সেতুর অপর নাম কি ছিল? সিগনেচার ব্রিজ। মানে এর আগের নাম ছিল সিগনেচার ব্রিজ, পরবর্তীকালে এই নামটা করা হয়েছে সুদর্শন সেতু বা সুদর্শন সেতু পরবর্তীকালে করা হয়েছে। এটা দুবার হয়ে গেছে। এবার এর নামটা সুদর্শন সেতু কেন হলো? তো দেখো, এখানে হলুদ কালার দিয়ে বুঝিয়ে দিয়েছি, ভগবত গীতার শ্লোক এবং উভয় পাশে ভগবান কৃষ্ণের ছবি দিয়ে সাজানো হয়েছে। ফুটপাথটা কি দিয়ে সাজানো হয়েছে? ভগবত গীতার শ্লোক এবং উভয় পাশে ভগবান কৃষ্ণের ছবি দিয়ে সাজানো হয়েছে বলেই কিন্তু এই সেতুটার নাম রাখা হয়েছে কি? সুদর্শন সেতু। এবং তার সঙ্গে মনে রাখবে যে এই সেতুটার প্রতিটি পাশে কিন্তু 2.5 মিটার চওড়া একটা ফুটপাথ আছে। তাহলে এখান থেকে আমরা কি কি প্রশ্ন পেলাম? এটা উদ্বোধন করেছিল 25শে ফেব্রুয়ারি 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথায় উদ্বোধন হয়েছিল? গুজরাটের দ্বারকায়। কোন দ্বীপকে সংযুক্ত করেছিল? ওখা ও বেত দ্বারকাকে। এর আগের নাম কি ছিল? সিগনেচার ব্রিজ। এখন কি নাম হয়েছে? সুদর্শন সেতু। কত কোটি টাকা ব্যয় করা হয়েছে? 980 কোটি টাকা ব্যয় করা হয়েছে। সুদর্শন সেতু নাম কেন হলো? কারণ দুই পাশে ভগবত গীতার শ্লোক এবং ভগবান কৃষ্ণের ছবি দিয়ে সাজানো হয়েছে তাই। এখানে কি ফুটপাথ ছিল? অবশ্যই রয়েছে। কত ছাড়া হয়েছে? না, তো 2.5 মিটার ছাড়া হয়েছে। ব্রিজটার নাম কি? দেখো, প্রশ্ন তো তোমরা দেখতে পাবে। ব্রিজটার নাম হচ্ছে ক্যাবল স্টেট ব্রিজ। ব্রিজটার নাম কি? ক্যাবল স্টেট ব্রিজ। কে করেছিল? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো, এসইসিআই ভারতের বৃহত্তম সৌর ব্যাটারি প্রকল্প উন্মোচন করেছে 2024 সালে ফেব্রুয়ারিতে ড্যাশ নবনয়নযোগ্য শক্তি উৎপাদনের অগ্রগতি। তাহলে এগুলো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা সোলার প্যানেল বলি, তাই তো? তাহলে কি করেছে দেখো, সৌর ব্যাটারি প্রকল্প। হ্যাঁ, এটা করেছিল কোথায়? ছত্তিশগড়ে। অ্যান্সারটা প্রথমে আমরা করে নিই, কোথায় করেছিল? ছত্তিশগড়।
ঠিক আছে, দেখো এই সোলার প্যানেল আমরা আজকে ব্যবহার করি কেন? কারণ পৃথিবীতে আমাদের পরিবেশের তাপমাত্রা বেড়েই চলছে, যার পেছনের কারণ হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে গাছ কাটছি এবং আমরা বিভিন্ন রকমের পরিবেশ দূষণ করছি তার জন্য। তো আমাদেরকে কি করতে হবে, যে তার বিকল্প শক্তি হিসাবে এই সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করি, যেমন জলশক্তি, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি এখন ব্যবহার করা চলছে। ভূতাপীয় শক্তি থেকে তোমার বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এছাড়াও সোলার প্যানেলকে আমরা বিদ্যুৎ উৎপাদন করার কাজে লাগাচ্ছি, তাই তো? তো এটা এই 2024 সালের ভারতের বৃহত্তম সৌর ব্যাটারি প্রকল্প উন্মোচন করেছেন কোথায়? ছত্তিশগড়ে। এটা কিন্তু মনে রাখবে 2024 সালে ফেব্রুয়ারিতে হয়েছিল। যে ওপরে যে কোশ্চেনটা ছিল SECI, দেখো SECI এর ফুল ফর্ম আমি লিখে দিয়েছি, দ্য সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে দেখো, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে SECI এর ফুল ফর্ম কি। তাহলে SECI এর ফুল ফর্ম হচ্ছে দ্য সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। আসতে পারে কি, এর হেডকোয়ার্টার কোথায়? কার হেডকোয়ার্টার? না তো SECI। এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? নিউ দিল্লি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসে, বিশেষ করে MTS পরীক্ষা এগুলো দিয়ে দেয়। তাহলে হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? নিউ দিল্লি। আর চেয়ারম্যান, এখন বর্তমান চেয়ারম্যান আছেন কে? RP গুপ্তা। তাহলে হেডকোয়ার্টার নিউ দিল্লি, চেয়ারম্যান হচ্ছে RP গুপ্তা। দেখো এখানে লিখে দিয়েছে, নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের তত্ত্বাবধানে ভারতের বৃহত্তম ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, যার সংক্ষেপ নাম হচ্ছে BESS, সফলভাবে চালু করা হয়েছে, যা সৌর শক্তি ব্যবহার করে শক্তি সঞ্চয় করে। তাহলে প্লেসটা মনে রাখবে, কোথায় হয়েছিল? সৌর ব্যাটারি প্রকল্প গ্রহণ করা হয়েছিল কোথায়? ছত্তিশগড়ে, 2024 ফেব্রুয়ারিতে। কোথায়? ছত্তিশগড়ে সৌর প্যানেল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। ভারতের কোন রাজ্যে 2024 সালের ফেব্রুয়ারিতে কাজী নেমু লেবুকে রাষ্ট্রীয় ফল হিসেবে ঘোষণা করেছেন? ভারতের কোন রাজ্যে 2024 সালের ফেব্রুয়ারিতে কাজী নেমু লেবুকে রাষ্ট্রীয় ফল হিসেবে ঘোষণা করা হয়েছে? তাহলে দেখো 2024 সালে রিসেন্ট হয়েছে এবং সেটাকে রাষ্ট্রীয় ফল হিসেবে ঘোষণা করেছে, ঠিক আছে। লেবুটার নাম কি? কাজী নেমু। ওকে, ছবিটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ, ছবি দিয়ে দেখিয়ে দিয়েছি যে কাজী নেমুটা দেখতে কেমন হয়। তো বন্ধুরা, কাজী নেমু, তো এটা অ্যান্সার হচ্ছে তোমার কোথায়? আসাম। তাহলে ভারতের কোন রাজ্যে 2024 সালের ফেব্রুয়ারিতে কাজী নেমু লেবুকে রাষ্ট্রীয় ফল হিসাবে ঘোষণা করেছে? রাষ্ট্রীয় ফল, অ্যান্সার হয়ে যাবে কি? আসাম। এবার দেখা যাক রিলেটেড কোশ্চেন আর কি কি হতে পারে। তো দেখো, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তো মুখ্যমন্ত্রীর নাম কি? হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে আসাম সরকার কাজী নেমু, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে সাইট্রাস লিমন, কে রাষ্ট্রীয় ফল হিসাবে ঘোষণা করেছেন। তো এখান থেকে মুখ্যমন্ত্রীর নামটা তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। এই পদক্ষেপের লক্ষ্য কাজী নেমুর চাষ এবং রপ্তানিকে উন্নত করা, যা বাণিজ্যিকভাবে আবাদ এবং রপ্তানি বৃদ্ধি করতে সাহায্য করে। ওকে, তাহলে কাজী নেমু আসাম, কাজী নেমু আসাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় হাইড্রোজেন ফুয়েল সেল ক্যাটামারান ফেরি জাহাজের নকশা, উন্নয়ন এবং নির্মাণের জন্য কোন সত্তা দায়ী ছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। কি বলছে? ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় হাইড্রোজেন ফুয়েল সেল ক্যাটামারান ফেরি জাহাজের নকশা, উন্নয়ন এবং নির্মাণের জন্য কোন সত্তা দায়ী ছিল, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। তাহলে এটাও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিল, যেখানে তোমার কি করা হচ্ছে না, তো দেশীয় হাইড্রোজেন ফুয়েল ব্যবহার করা হচ্ছে একটা জাহাজে, কিসের জন্য? তো উন্নয়ন করার জন্য। তো কোথায় করা হচ্ছে, দেখো ছবি দেখে তোমরা বুঝতে পারছো, কোচিন শিপ ইয়ার্ড। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? কোচিন শিপ ইয়ার্ড। তো দেখো এখানে ব্যবহার করছে কি? দেশীয় হাইড্রোজেন ফুয়েল। তো একটু আগে দেখো আমি যখন সোলার প্যানেল তোমাদেরকে বললাম, তখন বললাম যে আমাদের পরিবেশের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তার মেন কারণ হচ্ছে কি? দূষণ। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? বিকল্প সমস্ত কিছু ব্যবহার ইউজ করতে হবে, তাই তো। তো এখান থেকে দেখা যাক আর কি কি কোশ্চেন আসতে পারে। কোচিন শিপইয়ার্ডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নাম হচ্ছে কি? মধু এস নায়ার। তাহলে কোচিন শিপইয়ার্ডের চেয়ারম্যান হচ্ছে মধু এস নায়ার। এই এরই উদ্বোধনে অধিবেশনে সভাপতিত্ব করেন। এটা দেখো, যেটা বললাম কিসের জন্য ব্যবহার করা হচ্ছে, তো জ্বালানি কোষ চালিত জাহাজটি শূন্য নির্গমন, শূন্য শব্দ এবং উচ্চ শক্তি দক্ষতা নিয়ে গর্ব করে, যা গ্লোবাল ওয়ার্মিং এর, দেখো এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে, কি বলছে? গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব কমাতে আবেদন রাখে। তাহলে আমি একটা কি বললাম, যে আমাদের পরিবেশে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে, যার জন্য টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। টেম্পারেচার বাড়ার জন্য আমাদের দায়ী কে? কার্বন ডাই অক্সাইড, CO2। তাহলে আমাদের তাপমাত্রা বেড়ার জন্য একমাত্র দায়ী হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। এই জন্য দায়ী কে? গ্লোবাল ওয়ার্মিং।
মানে বিশ্ব উষ্ণায়ন যেটাকে আমরা বলে থাকি। তো আমরা যদি এই হাইড্রোজেন ফুয়েলটা ব্যবহার করি তাহলে কি হবে, সেখান থেকে দেখো শূন্য শব্দ অর্থাৎ কোনো রকমের কোনো শব্দ উৎপন্ন হবে না। তারপরে এখান থেকে আমরা প্রচুর পরিমাণে উচ্চ শক্তি পেয়ে যাব, যেটা আমাদের জাহাজ চালাতে সক্ষম করবে, যার ফলে যে গ্লোবাল ওয়ার্মিংটা যেটা হচ্ছে সেটা আমাদের কিন্তু অনেক পরিমাণে কমে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেশের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব বোর্ড হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন বন্দর উদ্বোধন করেছেন? দেশের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব বোর্ড হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন বন্দর উদ্বোধন করেছেন? তাহলে এখানেও দেখো গ্রিন হাইড্রোজেন, তাহলে গ্রিন, গ্রিন সিগন্যাল মানে কি, গাছের রং কি সবুজ, আর গ্রিন মানে আমাদের সেই জিনিসটাকে কি করবে, উন্নয়ন করবে। ঠিক আছে, তাহলে এখানে যে পোর্টটার কথা বলা আছে সেই পোর্টটা কি, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। তো এই পোর্টটার নাম হয়ে যাচ্ছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছবিটা আমি দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ভি ও চিদম্বরম বন্দর, কি চিদম্বরম বন্দর। ঠিক আছে, এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে দেখে নেব। যে এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে ডিস্যালিনেশন প্ল্যান্ট। ডিস্যালিনেশন মানে কি, যে সমুদ্রের জল থেকে আমরা কি করি, লবণ লবণ বের করে নিই, তাই তো। তো এই পদ্ধতিটাকে বলা হয় কি, ডিস্যালিনেশন। এবং হাইড্রোজেন উৎপাদন সুবিধা, এখান থেকে আমরা হাইড্রোজেন উৎপাদন করতে পারি। ভারতের প্রথম দেশীয় সবুজ হাইড্রোজেন জ্বালানি সেল অভ্যন্তরীণ জলপথের জাহাজ চালু করবে। তো বলছে এর লক্ষ্য হচ্ছে কি 2030 সালের মধ্যে বার্ষিক 5 মিলিয়ন মেট্রিক টন গ্রিন হাইড্রোজেন উৎপাদন করার ক্ষমতা তৈরি করে রাখে। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেনটা কি ছিল, তাহলে এটা মনে রাখবে যে ডিস্যালিনেশন প্ল্যান্ট এবং হাইড্রোজেন উৎপাদনে সুবিধা করে। তাদের নাম কি, ভি ও চিদম্বরম বন্দর। তাহলে দেশের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব পোর্ট হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন বন্দর উদ্বোধন করেছিলেন? আনসার হবে ভি ও চিদম্বরম বন্দর। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক পার্পল ফেস্ট, তাহলে নামটা কি হচ্ছে, পার্পল ফেস্ট উদ্বোধন এর উদ্দেশ্য কি, পার্পল ফেস্টের উদ্দেশ্যটা কি? দেখো এখানে ছবি দেখে বুঝতে পারছো আমাদের দ্রৌপদী মুর্মু সম্পর্কে আমি আগের ভিডিওতে সমস্ত কিছু বলে দিয়েছি, যে তিনি কততম রাষ্ট্রপতি ছিলেন, তার আগে তিনি কে ছিলেন। হ্যাঁ, তো সব আগের ভিডিওটা একটু ফলো করে নেবে, ওটা দেখে নেবে। আজকে দেখো দ্রৌপদী মুর্মু থেকে একটা কোশ্চেন আছে, হ্যাঁ, যিনি আমাদের রাষ্ট্রপতি, দ্য পার্পল ফেস্ট উদ্বোধনের উদ্দেশ্য করেছিলেন। দেখো ছবিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে আমাদের দেখো ম্যাডাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বসে আছেন, তার সঙ্গে অনেকগুলো ছবি আছে তুমি দেখতেই পাচ্ছ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন করা। কি বললাম অ্যান্সার, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন করা। তো কোশ্চেনটা কি ছিল, যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পার্পল ফেস্ট উদ্বোধনের উদ্দেশ্য কি? তাহলে পার্পল ফেস্ট উদ্বোধন করা হয়েছিল কিসের জন্য, না তো প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন করার জন্য। হ্যাঁ, তো এটা কে করেছিল, দ্রৌপদী মুর্মু। এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে দেখা যাক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 26শে ফেব্রুয়ারি 2024-এ কোথায় করেছিলেন এটা, রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে। কোথায় করেছিলেন, রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে। উদ্যানটার নাম কি, অমৃত উদ্যান। অবশ্যই কিন্তু উদ্যানটার কথা কিন্তু মনে রাখবে এবং ডেটটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে 2024 সালে, হ্যাঁ 26শে ফেব্রুয়ারি অমৃত উদ্যানে হয়েছিল এই পার্পল ফেস্টটা। ঠিক আছে, একটা অনুষ্ঠানের মতো এটা করা হয়েছিল। এর উদ্দেশ্য কি ছিল, দেখো তাদের এসকর্ট এর মহিমান্বিত স্থানে জড়ো হয়েছিল সংহতি এবং পারস্পরিক শ্রদ্ধার বন্ধনকে উৎসাহিত করতে। তাহলে মেন উদ্দেশ্য হচ্ছে এই যে প্রতিবন্ধী ছেলেগুলো আছে তারা সবাইকে এক জায়গায় করা হয়েছিল। তাদের কতগুলো জড়ো হয়েছিল, মোটামুটি 10,000-এরও বেশি দিব্যাঙ্গজন জড়ো হয়েছিল। ঠিক আছে, তাদের এসকার্ট, এসকার্ট মানে কি, মানে এই প্রতিবন্ধীদেরকে যে সমস্ত শিক্ষকরা দেখা করেন এবং স্পেশাল যে সমস্ত শিক্ষকদেরকে নিয়োগ করা হয় তাদেরকে দেখার জন্য, তো তাদের এসকর্টদের সাথে উৎসবের জন্য অমৃত উদ্যানে একত্রিত হয়েছিলেন। কতজন, 10,000। কোথায় হয়েছিল, রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে। কিসের জন্য হয়েছিল, না তো সংহতি এবং পারস্পরিক শ্রদ্ধার বন্ধনকে উৎসাহিত করার জন্য। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা ভালো কোশ্চেন, কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে পার্পল ফেস্ট। ওকে, নেক্সট। আমদানি মালিকানাধীন বিশ্বের বৃহত্তম একক অবস্থানের তামা উৎপাদনে কারখানা কোথায় অবস্থিত? আদানির মালিকানাধীন, আদানির মালিকানাধীন বিশ্বের বৃহত্তম একক অবস্থানে তামা উৎপাদন কারখানা কোথায় অবস্থিত? এটা অ্যান্সার হয়ে যাবে মুন্দ্রা, গুজরাটে। কোথায়, তো গুজরাটের মুন্দ্রাতে। ঠিক আছে, কোশ্চেনটা আবার পড়ে নিই। আদানির মালিকানাধীন বিশ্বের বৃহত্তম একক অবস্থানে তামা উৎপাদন কারখানা কোথায় অবস্থিত? তাহলে গুজরাটের মুন্দ্রা। এখান থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে দেখা যাক। এই সুবিধাটি প্রাথমিকভাবে বছরে 0.5 মিলিয়ন টন পরিশোধিত তামা উৎপাদন করবে। তাহলে কতগুলো তামা উৎপাদন করবে, হ্যাঁ বছরে প্রায় 0.5 মিলিয়ন টন। প্ল্যানটির লক্ষ্য আমদানির করা তামার উপর ভারতের, হ্যাঁ নির্ভরতা হ্রাস করা।
এবং দেশের শক্তি পরিবর্তনে সহায়তা করা। ঠিক আছে, এবং দেখো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি পরিবেশগত প্রভাবকে কমিয়ে আনা এবং সবুজ প্রযুক্তির ব্যবহারের উপরে ফোকাস করা। তো দেখো এখানে বলছে সবুজ প্রযুক্তির উপরে ব্যবহারের উপরে ফোকাস করা। আর সবুজ প্রযুক্তি মানে কি আমাদের পরিবেশে যে দূষণের পরিমাণটা বাড়ছে সেই পরিমাণটা কমানো। তাহলে ঘুরে ফিরে শুধু পরিবেশ নিয়ে আমাদের ভাবনা হচ্ছে। হ্যাঁ, অ্যান্সারটা হয়ে যাবে গুজরাটের মুন্দ্রা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। এটা একটা ভালো কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে কোশ্চেনটা আসতে পারে। কোশ্চেনটা একদম মুখস্থ করে নেবে, ঠিক আছে, ফলো করবে একটু। 2024 সালে মার্চ মাসে মধ্যপ্রদেশের কতগুলো ঐতিহ্যবাহী স্থান ইউনেস্কোর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল সায়েন্স কালচারাল অর্গানাইজেশন, তাই তো? তো এই ইউনেস্কোর আন্ডারে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে মধ্যপ্রদেশের কতগুলো, মধ্যপ্রদেশের কিন্তু মেনলি এটা কোথায় কথা বলা হচ্ছে, মধ্যপ্রদেশের। কত সালে হয়েছে? 2024 সালে। আগের দিনে আমি আলোচনা করেছিলাম তোমাদের জলাভূমি নিয়ে, ওয়েটল্যান্ড নিয়ে, যেটা 5টা 2024 সালে নতুন যুক্ত হয়েছে। আজকে দেখো মধ্যপ্রদেশের 5টা ঐতিহ্যবাহী স্থান ইউনেস্কো নিয়ে আলোচনা করব। তো কটা যুক্ত হয়েছে বন্ধুরা, আমি প্রথমে আনসারটা বলে দিই, 6টা। কটা যুক্ত হয়েছে? 6টা। এই 6টা নাম দেখো তোমাদের নিচে লিখে দিয়েছি, এবং এই 6টা নাম কিসের জন্য বিখ্যাত সেটাও কিন্তু এখানে লেখা আছে। তো চলো দেখা যাক এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে। প্রথমে 6টার নাম একটু দেখে নিই। একটা হচ্ছে কি গোয়ালিয়র দুর্গ, 2 নম্বর হচ্ছে কি ধামনা, 3 নম্বর হচ্ছে কি রক আর্ট সাইট, 4 নম্বর হচ্ছে কি ভোজেশ্বর মহাদেব মন্দির, 5 নম্বর হচ্ছে কি বুরহানপুরে খুনি ভান্ডার, আর 6 নম্বর কি মন্ডালা রামনগরের গড় মেমোরিয়াল। এই 6টাই কিন্তু নতুন যুক্ত হয়েছে মধ্যপ্রদেশের ইউনেস্কো তালিকায়। ঠিক আছে, তো গোয়ালিয়র দুর্গ কিসের জন্য বিখ্যাত ছিল? এর একটা ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত ছিল। ধামনার ঐতিহাসিক গোষ্ঠী এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। চম্বল উপত্যকার চিত্তাকর্ষক হচ্ছে রক আর্ট সাইট প্রাচীন শৈল্পিক প্রদর্শন করে। রক আর্ট সাইট কি করে? প্রাচীন শৈল্পিক প্রদর্শন করে। আর শ্রদ্ধেয় ভোজেশ্বর মহাদেব মন্দির ধর্মীয় ভক্তির প্রতীক। এছাড়া আরো দুটো ছিল কি বুরহান খনি ভান্ডার এবং মন্ডলা রামনগরের গড় মেমোরিয়াল। ঠিক আছে, এবার দেখো নিচে দেখো আরো কোশ্চেন আছে যে ভোদাঘাট এবং সাতপুরা টাইগার কি কি? ভেদাঘাট এবং সাতপুরা টাইগার রিজার্ভ এই দুটো কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত, এবং এই দুটো ইউনেস্কোর আন্ডারে চলে গেছিল 2021 সালে। অস্থায়ী তালিকা অন্তর্ভুক্ত হয়েছিল 2021 সালে। কত সালে? 2021 সালে। নাম দুটো হচ্ছে ভেদাঘাট এবং সাতপুরা। এছাড়াও মধ্যপ্রদেশের ইউনেস্কোর হেরিটেজ সাইটে আরো অন্তর্ভুক্ত ছিল, সেগুলোর নামগুলো দেখো বলে দিয়েছি, সাল 5 লিখে দিয়েছি। 1986 সালে হচ্ছে খাজুরাহ গ্রুপ অফ মনুমেন্ট। তাহলে 1986 সালে হয়েছিল খাজুরাহ গ্রুপ অফ মনুমেন্ট। 1989 সালে হচ্ছে সাঁচি স্তূপ। আর 2003 সালে হচ্ছে ভীমবেটকা রক শেল্টার। এই তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি খাজুরাহ গ্রুপ অফ মনুমেন্ট, 2 নম্বর হচ্ছে সাঁচি স্তূপ 1989, আর 3 নম্বর হচ্ছে ভীমবেটকা রক শেল্টার্স 2003। তো কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এর সঙ্গে এইখানে যে আমরা এই পয়েন্টগুলো পেলাম, পয়েন্টগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে, মানে পরীক্ষার জন্য কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের কোন রাজ্যে 3F অয়েল পাম্প ভারতের প্রথম সমন্বিত অয়েল পাম্প প্রক্রিয়ার ইউনিট উৎপাদন করেছিল? ভারতের কোন রাজ্যে 3F অয়েল পাম্প ভারতের প্রথম সমন্বিত অয়েল পাম্প প্রক্রিয়াকরণ ইউনিট উৎপাদন করেছিল? তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, দেখো 3F অয়েল পাম্প, এটা অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। এটাও করেছিল কে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা করেছিলেন কত সালে? 2024 সালে 9ই মার্চ। ঠিক আছে, এটা উদ্বোধন করেছিলেন। তো 3F অয়েল পাম্পটা কি? 3F অয়েল পাম্প হচ্ছে ভারতের একটা শীর্ষ স্থানীয় অয়েল পাম্প উন্নয়ন সংস্থা। তাহলে এটা হচ্ছে একটা শীর্ষ স্থানীয় অয়েল পাম্প সংস্থাটার নাম হচ্ছে 3F অয়েল পাম্প। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? নিম্ন দিবাং উপত্যকায় এটি অবস্থিত। ভারতের কোন রাজ্যে পান্ডাভোলা গুট্টা আনুষ্ঠানিকভাবে একমাত্র ভূ-ঐতিহ্য সাইট হিসেবে স্বীকৃত ছিল? ভারতের কোন রাজ্য পান্ডাভোলা গুট্টা, এখানে গুট্টা আছে, গুটখা নেই। ঠিক আছে, তো এটা ভালো করে দেখবে, পান্ডাভোলা গুট্টা আনুষ্ঠানিকভাবে একমাত্র ভূ-ঐতিহ্য সাইট হিসেবে স্বীকৃত করেছিলেন? ঠিক আছে, ভারতের কোশ্চেনটা দেখো, ভারতের কোন রাজ্য পান্ডাভোলা গুট্টা আনুষ্ঠানিকভাবে একমাত্র ভূ-ঐতিহ্য সাইট হিসেবে স্বীকৃত করেছিলেন? এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের কি তেলেঙ্গানা। তো তেলেঙ্গানা বলছে, এই কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আর কি কি কোশ্চেন হতে পারে। পান্ডাভোলা গুট্টা তেলেঙ্গানার একমাত্র জিও হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। তাহলে পান্ডাভোলা গুট্টা তেলেঙ্গানার একমাত্র জিও হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হয়েছে। এটা জিও হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হয়েছে।
জিএসআই এর ফুল ফর্ম হচ্ছে কি, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তেলেঙ্গানা রাজ্য ইউনিট দক্ষিণাঞ্চল দ্বারা পান্ডাফুলা গুড এই জিও হেরিটেজ ওয়াক আয়োজন হয়েছিল। এর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে তেলেঙ্গানা অঞ্চলের যে ঐতিহ্য, শিক্ষা এবং সংস্কৃতি এবং প্রকৃতি সংরক্ষণের সংমিশ্রণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তাহলে ওর ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি এবং প্রাকৃতিক সংরক্ষণের সংমিশ্রণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ঠিক আছে, চলো কোশ্চেনটা আমরা একবার দেখে নিই, যে ভারতের কোন রাজ্যে পান্ডাভোলা গুট্টা আনুষ্ঠানিকভাবে একমাত্র ভূ ঐতিহ্য সাইট হিসেবে স্বীকৃত হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে কি, তেলেঙ্গানা। তো শেষে বলে রাখি, যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে, এবং আগামী দিন আমি চেষ্টা করব যে তোমাদের নার্সিং ব্যাচের জন্য কতগুলো কোশ্চেন এক জায়গায় আমি করেছি সেইগুলো একটু ইংলিশে থাকবে, কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিসগুলো ধরে ধরে বলে দেওয়া হবে এবং ট্রিকও বলে দেওয়া হবে কিভাবে সেগুলো মনে রাখবে। ঠিক আছে, নেক্সট ভিডিওটা দেখা হবে, সবাই ভালো থেকো।